ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। বেশ কিছুদিন ধরেই দরপতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার। বাজারের এমন অস্থিরতার যৌক্তিক কোনো কারণ খুঁজে পাচ্ছেন না বিশ্লেষকরাও। আবার বলা হচ্ছে আইএমএফের পরামর্শ অনুযায়ী 40 লাখ টাকার বেশি লাভের ওপর 15% কর বসানোর প্রস্তাবে বিনিয়োগকারীরা একাধিক অ্যাকাউন্টে শেয়ার সরিয়ে নিচ্ছেন। এটিও দরপতনের অন্যতম কারণ হতে পারে। তাই এর মধ্যে আলোচনা চলছে আসছে বাজেটে কি করা যেতে পারে পুঁজিবাজারের জন্য, পুঁজিবাজারের উন্নতির জন্য। তালিকাতার আজকের বিষয়ে বাজেটে শেয়ার বাজারের জন্য কি চাই আলোচনা করতে আমাদের সাথে আজকে যুক্ত আছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ সাইদুর রহমান এবং আরও যুক্ত আছেন পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসিও। আপনাদের দুজনকেই স্বাগত। মাহমুদ হোসেন এফসিএ, আপনার কাছে আমি শুরুতে যেতে চাই যেই কথাটা নিয়ে আসলে একদম মোটা দাগে যদি শুনতে চাই যে যেটি আসলে বিশ্লেষকরাও খুব স্পষ্টভাবে বলতে পারছেন। আমরা আমাদের প্রতিবেদনেই দেখেছি মানে গেল এক সপ্তাহে আমরা দেখেছি যে প্রতিদিনের সূচক কমেছে। এর কারণটা কি হতে পারে বলে আপনি মনে করেন মাহমুদ হোসেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, সবচেয়ে বড় ব্যাপার আমি যেটা বলবো যে পুঁজি বাজারে বিনিয়োগকারীদের আস্থার অভাব বলবো। কারণ বাংলাদেশের অর্থনীতি এমন কোনো খারাপ অবস্থা কিন্তু এখন বিদ্যমান নাই, যার কারণে পুঁজি বাজারে এই গত এক সপ্তাহের কথা যদি বলি একদম রেগুলারলি আমাদের সূচকের এভাবে অবনমন হতে হবে। তো এখন এই যে আস্থাহীনতা, এটার কারণ কি? এটার ব্যাপার হচ্ছে নিয়ন্ত্রণকারী সংস্থা যে ঘন ঘন পলিসি চেঞ্জ করছে, এ ব্যাপারেও আপনার হচ্ছে বিনিয়োগকারীরা অনেকটা স্কেয়ার্ড ফিল করছে। এবং প্রিভিয়াস অভিজ্ঞতা যদি দেখা যায়, এখানে আপনার তারা কিন্তু কন্টিনিউয়াসলি পুঁজি হারাচ্ছে আপনার হচ্ছে বাজারে যখন ব্যাক করছে এভাবে এটা করে। দেন এট দ্য সেম টাইম দেখেন এখানে কিছু রিউমার এটা কাজ করছে। সে ব্যাপারে আমি বলবো যে একদম যতটুকু ব্যবস্থা নেওয়া দরকার যে রিউমার বেইজ যেন বাজারের ক্ষতি না হয়, ওই রকম ব্যবস্থাটা কিন্তু নেওয়া যাচ্ছে না। এবং রেগুলেটরের দিক থেকেও বা সরকারের বিভিন্ন মহল থেকেও কিন্তু যে তথ্যগুলো আসবে এগুলো আপনার দেখেন খোদ প্রাইম মিনিস্টার বলছে পুঁজিবাজারে সরকারি কোম্পানিগুলো নিয়ে আসা। এটা আরো অনেকবার বলা হয়েছে কিন্তু হয়নি। তো কাজেই মানুষ এটা অতটা আস্থায় নিতে পারছে না। বাট যেখানে খোদ প্রাইম মিনিস্টার কিন্তু পুঁজিবাজারের ব্যাপারে একটা আপনার কেয়ার যেটা আছে বা ফোকাস, সেটা কিন্তু আবার খুব ভালো করে ক্যাপিটালাইজও করা যাচ্ছে না। কারণ বিগত কয়েকটা বাজেটে দেখা যাচ্ছে যে পুঁজিবাজারের ব্যাপারে কিন্তু কোনো রকম ইনসেন্টিভ আসেনি, যেটা যেমন বিনিয়োগকারীদের জন্য আসেনি, আবার একটা সেম টাইম বাজারে যারা পুঁজি উত্তোলন করে যেসব কোম্পানিগুলো তাদের জন্যও কিন্তু এখানে নাই। এবং আরেকটা দুর্বল যেটা ব্যাপার আমাদের বাজারে, যে আমাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অভাব এবং মার্চেন্ট ব্যাংকগুলা সক্ষমতার অভাব এবং আইসিবি যাকে বিভিন্ন সময় ফান্ডও দেওয়া হয়, তারা কিন্তু দায়িত্বশীল কোনো ভূমিকা পালন করছে না মার্কেটকে ধরে রাখার জন্য বা মার্কেট গঠন করার জন্য। তো ওভারঅল আমি বলবো যে এই পুঁজি বাজারকে যেভাবে আপনার আকর্ষণীয় করে তোলার কথা বা যেভাবে করে ফাংশন করার কথা সেইভাবে হচ্ছে না, সেভাবে হচ্ছে না। জি, ধন্যবাদ মাহমুদ হোসেন। সাইদুর রহমান, আপনার কাছে যদি একটু আসি, আমরা মাহমুদ হোসেনের কাছ থেকে কিছু কারণ শুনলাম, এগুলোই কি আসলে একমাত্র কারণ কিনা? আর আরেকটি বিষয় আপনার কাছে আমি জানতে চাইবো, যেটা হচ্ছে যে আসন্ন বাজেটে আমরা যেহেতু বাজেটের যেই প্রত্যাশা সেটি নিয়ে আলোচনা করছি, বাজেটের বিষয়টি একটু আনতে চাই। যে একটি কথা বলা হচ্ছে যে আইএমএফ এর পরামর্শ অনুযায়ী আসন্ন বাজেটে 40 লাখ টাকার উপরে যে মুনাফা, সেই মুনাফায় গেইন ট্যাক্স বসবে। এটিও আসলে এক ধরনের বিক্রির চাপের যেটি বেড়ে গেল সেটির কারণ কিনা, বা পুঁজিবাজারের যে সংকট সেটির একটি কারণ কিনা, দুটি বিষয় আমি জানতে চাইব। ধন্যবাদ। আমি আপনাকে একটু সংশোধন করে, এই মুহূর্তে আমি সাবেক সভাপতি, আমি কারেন্ট সভাপতি না। আমাদের মাহমুদ ভাই যা বলেছেন একদম প্রত্যেকটা পয়েন্টের সাথেই একমত, এগুলো নিয়ে দ্বিমত করার মতো কিছু নেই। তো আস্থার বিষয়টা যেটা বলছেন সেটা একটা আপেক্ষিক বিষয়। সত্যিকার অর্থে আস্থার জায়গাটা আমি যদি এইভাবে দেখি, যে আমি যদি দ্বিধাদ্বন্দ্বে থাকি যে কালকে কি শেয়ারের প্রাইস আরো পড়ে যাবে, তাহলে আমি বিক্রি করে দেবো। আমি যদি মনে করি আগামী দিন প্রাইস বাড়তে পারে, তাহলে আমি শেয়ারটা হোল্ড করব।
এইরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কিন্তু বিনিয়োগকারীদের সময় কাটছে, এবং বিনিয়োগকারীরা বেশিরভাগই ইন্ডেক্সের দিকে তাকাচ্ছেন। ইন্ডেক্স যখনই দেখে যে রেড হচ্ছে বা নিম্নমুখী হচ্ছে, তখনই বিনিয়োগকারীদের বিনিয়োগের চাপটা বেড়ে যায়। সত্যিকার অর্থে আমাদের পুঁজিবাজারকে গতিশীল করার বিষয় নিয়ে আমরা কিন্তু দীর্ঘদিন যাবতই বিভিন্ন পক্ষের সাথে আলোচনা করেছি, বিভিন্ন প্রস্তাব আমি দিয়েছি। মার্চেন্ট ব্যাংকের সভাপতি থাকাকালীন আমি একাধিকবারই সংশ্লিষ্ট সকল পক্ষের সাথেই আমার দেখা হয়েছে, কথা হয়েছে। আমি বলেছি বাজেটের আগে প্রতি বছরই বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদেরকে ডাকা হয়, প্রস্তাব নেওয়া হয়, কিন্তু সত্যিকার অর্থে আমরা গত কয়েক বছরে পুঁজিবাজারকে গতিশীল করার জন্য এরকম উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ কিন্তু নেওয়া হয়নি। যদি আপনি বলেন যে 2 বছর আগের বাজেটে আপনার অপ্রদর্শিত আয়কে পুঁজিবাজারে বিনিয়োগের কথা বলা হয়েছিল, কিন্তু সেই সময়ে শুধু পুঁজিবাজার বলা হয়নি, সেটা আসলে ওপেন করে দেওয়া হয়েছিল যে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করতে, যার ফলে তো পুঁজিবাজারের জন্য কোনো স্পেশালিটি হয়নি। যেখানে পুঁজিবাজার দীর্ঘদিন যাবৎ একটা নিম্ন ধারায় চলছে, সেখানে আবার আপনার ক্যাপিটাল গেইনের উপরে ট্যাক্স, এটা তো আসলে একটা বাড়তি চাপ। এইখানে একটা পুঁজিবাজার চলে মনস্তাত্ত্বিক এর উপরে, তো এটা একটা নতুন করে আরেকটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। বিনিয়োগকারীরা মনে করছে যে যখন ক্যাপিটাল গেইনের ট্যাক্সের ইস্যুস আসবে, তো অনেকে হয়তো এখান থেকে সরে যাবে বা মার্কেট আরো ডাউন হবে এসব। যদিও এই 15% ট্যাক্সের বিষয়টি এখন পর্যন্ত কোনো দায়িত্বশীল পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে জানা যায় নাই। এখন এই সহজ সামাজিক যোগাযোগ, অনলাইন মিডিয়া, এই সকলের কারণে এটা কিন্তু প্রত্যেকের হাতে হাতে এখন একটা নিউজ এবং এটা আলোচ্য বিষয়। এই আলোচ্য বিষয়টি কিন্তু বিনিয়োগকারীদেরকে সত্যিকার অর্থেই আতঙ্কিত করে নিয়েছে, এবং সেটা একটা প্রচন্ড চাপ বিনিয়োগকারীদের মধ্যে আছে, যার চাপের বহিঃপ্রকাশ আমরা কিন্তু পুঁজিবাজারের দিকে যদি গত 1 সপ্তাহের দিকে তাকাই, সেটা লক্ষণীয়। তো কোনো দায়িত্বশীল পক্ষ থেকে কিন্তু বিষয়টি স্পষ্ট করছে না। আমরা আশা করছি এইরকম একটা টালমাটাল সিচুয়েশন বা এরকম একটা নেতিবাচক অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টিকে সুস্পষ্ট করবে এবং এই ধরনের কোনো নেতিবাচক সিদ্ধান্ত নেবে না। জি, দুজনকেই ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাব, ফিরে এসে আপনাদের দুজনের কাছে একটা প্রশ্ন থাকবে আমার। যেহেতু বাজেট আসছে, সেই বাজেটে আসলে বিশেষ কোনো ব্যবস্থা নিলে পুঁজিবাজারের উন্নয়ন ঘটবে কিনা, থাকুন আমার সাথেই। একটা বিরতি থেকে ফিরে এসে একই প্রসঙ্গে নিশ্চয়ই আবারও কথা হবে। বিরতি নিচ্ছে একটা ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়। সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়। আমাদের আজকের আলোচনার বিষয় বাজেটে শেয়ার বাজারের জন্য কি চাই। আর আজকে আলোচনা করতে আমাদের সাথে সঙ্গে আছেন মাহমুদ হোসেন এবং সাইদুর রহমান। দুজনকে আবারও স্বাগত। আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন ছিল বিরতির আগে, যে বাজেটে বিশেষ কোন ব্যবস্থা নিলে পুঁজিবাজারের সংকটের জন্য সহায়ক, সংকট থেকে উত্তরণ ঘটবে বা অস্থিরতা কমবে। আমি শুরুতেই যেতে চাই মাহমুদ হোসেন, আপনার কাছে বাজেটে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত? দেখুন, আমি এখানে দুটো এরিয়া বলবো। যে আপনি জানেন যে আমাদের বাজেটটা হয়, একটা তো হচ্ছে আপনার কান্ট্রির একটা ইয়ারের আপনার আয় ব্যয়ের সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে সম্ভবত। সাইদুর রহমান, আপনার কাছে যেতে চাই। আপনার কোন রেট যদি পরিবর্তন করে শুনতে পাচ্ছি, আপনার পরিমার্জন করে, সেটাও মাহমুদ হোসেন শুনতে পাচ্ছেন আমাকে? সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে সম্ভবত আবারও। সাইদুর রহমান, আপনার কাছে যেতে চাই। বাজেটে কি ব্যবস্থা নিলে শেয়ার বাজারের অস্থিরতা কমবে? আমরা দেখেন, আমরা দুটি বিষয়কেই আমরা সমভাবে প্রাধান্য দিতে চাই। একটি বিষয় হলো যে বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ তৈরি করা। বিনিয়োগকারীকে আগ্রহ তৈরি করতে হলে এখন যেই হারে ডিভিডেন্ডের উপরে ট্যাক্স নেওয়া হচ্ছে, তাতে কিন্তু বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হচ্ছে। এই ট্যাক্সের হারটা কমানো দরকার, এটা নিয়ে আমরা বহু বছর যাবতীয় বলে আসছি। বর্তমানে যারা হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার আছেন, তারা 25%-এর বেশি হারে ট্যাক্স পেমেন্ট করে। একবার কর্পোরেট ট্যাক্স নিচ্ছে, তারপরে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশনের সময় আবার সেই 25%-এর উপর ট্যাক্স দিচ্ছে, এবং সেটার উপরে আবার সাপ্লিমেন্টারি ট্যাক্স দিতে হয়। তো সেই হিসেবে আমরা মনে করি যে ডিভিডেন্ডের উপরে যে অ্যাড সোর্স যে 10% কেটে নেয়, এইটাকে চূড়ান্ত ট্যাক্স হিসাবে বিবেচনা করা উচিত। 2, আমরা
যদি বাজারের গভীরতা বাড়াতে চাই, বাজারে ভালো প্রতিষ্ঠানকে আনতে চাই, তাহলে ভালো প্রতিষ্ঠানকে উৎসাহ দেওয়ার জন্য আপনার তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত ট্যাক্সের পার্থক্য, কোম্পানির ট্যাক্সের পার্থক্যটা কমপক্ষে 12 থেকে 15% করা উচিত। এখন যেটা 7.5% আছে, কমপক্ষে আরো 5% গ্যাপটা বাড়িয়ে দেওয়া উচিত। তাহলেই অন্যান্য ভালো প্রতিষ্ঠানগুলা আপনার তালিকাভুক্ত হইতে। আপনি যদি একটু তাকান আমাদের দেশের ইকোনমিতে প্রাইভেট সেক্টরের যে সকল গ্রুপগুলা লিডিং রোল প্লে করে, তাদের একটি কোম্পানিও কিন্তু পুঁজিবাজারের সাথে তালিকাভুক্ত নাই। তো এইটা আমাদের জন্য কিন্তু হতাশার কারণ, এবং অনেক মাল্টিন্যাশনাল কোম্পানিও কিন্তু আমাদের সাথে তালিকাভুক্তি নেই। তাই যে সকল প্রাইভেট লিমিটেড, তারা প্রাইভেট লিমিটেড থেকে লার্জ ভলিউমে বিজনেস করছে, তারা কিন্তু কখনো ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে হয় না, এবং তারা ওই ডিভিডেন্ডের উপরে ট্যাক্সও দিতে হয় না। সুতরাং সরকার যদি এইখানে ট্যাক্স পলিসিতে একটা চেঞ্জ আনেন, তালিকাভুক্ত এবং অতালিকাভুক্তর ট্যাক্সের পরিধিটা বাড়ায়, তাহলে আপনার দেখা যাবে যে তালিকাভুক্তি হওয়ার পরে সেই সকল কোম্পানি থেকে ভলিউম অফ ট্যাক্স অনেক বেড়ে যাবে। এবং আমরা স্টাডি করে দেখেছিও যে তালিকাভুক্তি এবং অতালিকাভুক্তির মধ্যে পার্থক্যটা এরকম হয় 100 থেকে 200%ও বেড়ে যায় অনেক কোম্পানিতে ট্যাক্স। তৃতীয়ত, আমাদের এখনো জানেন যে আমরা অনেকদিন যাবৎ পুঁজিবাজার কিন্তু এরকম পার করছে, এবং আমাদের যে 400 প্রায় ব্রোকার আছে, তাদের মধ্যে হয়তো 50 জন ব্রোকার সিগনিফিকেন্ট ট্রানজেকশনের সাথে থাকতে পারলেও 350 ব্রোকারই হয়তো ট্রানজেকশনের খুবই মাইনর পার্টিসিপেশনে থাকে, এবং তারা ট্রানজেকশনের সাথে যে 0.05% ট্যাক্স দিচ্ছে, এইটা তাদের জন্য আসলে প্রযোজ্য হয় না। আমাদের এখানে এই ট্যাক্স, এই যে ট্রানজেকশন ট্যাক্স আছে, সেটা আবার ক্যারি ফরওয়ার্ডও হয় না এবং রিফান্ডেবলও না, যার ফলে এই ব্রোকারেজ হাউসগুলো লস করেও ট্যাক্স দিচ্ছে। এই ট্যাক্সটাকেও 5 পয়সা থেকে 2 পয়সায় কমিয়ে আনা উচিত। তাহলে বিনিয়োগকারীদের কম ফিস দিয়ে ট্রেড করার সুযোগ পাবে, সেখানে ট্রেড ভলিউম বাড়বে, এবং ট্রেড ভলিউম বাড়লে কিন্তু সরকারের রাজস্ব বাড়বে। এই 3টি জায়গায় যদি সরকার জোর দেন, তাহলে পুঁজিবাজারে প্রাণ ফিরে আসতে পারে, পুঁজিবাজার বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ ফিরে আসতে পারে, বিনিয়োগ বাড়তে পারে। আমরা আশা করি সরকার হয়তো যদি পুঁজিবাজারকে আন্তরিকতার সাথে দেখেন, এই বিষয়গুলোকে আবার বিবেচনা করার চেষ্টা করবেন। জি নিশ্চয়ই। মাহমুদ হোসেন আবার আমাদের সাথে যুক্ত হয়েছেন। মাহমুদ হোসেন, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে একদম এই সময়ের জন্য বাজেটের আগেই যেমন আইসিবিকে বিনিয়োগ বাড়াতে বলা হয়েছিল, কিন্তু তাতেও আমরা দেখেছি যে খুব একটা লাভ হয়নি। এখন এই মুহূর্তে করণীয় কি আসলে পুঁজিবাজারের যে সংকট কাটাতে? দেখুন, আমি বলবো এই মুহূর্তে হচ্ছে ইমিডিয়েটলি 2-3টা ইস্যু নিতে হবে। একটা হচ্ছে অংশীজনের মধ্যে আলাপ আলোচনাটা আরো বিশ্বাসযোগ্য মাত্রায় করতে হবে। এখন যে আলাপ আলোচনা হচ্ছে, অংশীজনরা কিন্তু এটা আপনার কনফিডেন্সে নিতে পারছে না। তো ডিসকাশনটা এখানে হচ্ছে যে ডিসকাশন হবে এবং সিদ্ধান্ত হবে, সেটা বাস্তবায়িত হতে হবে। নাম্বার 1, যেমন মনে করেন ঘন ঘন পলিসি চেঞ্জ হবে না, তারপরে যখন বাজারটা একটু ভালো দিকে মুভ করবে তখন হঠাৎ করে কারোর পিছনে লাগবে না, বা লাগলেও সেটা ডাক ডোল পিটিয়ে লাগবে না। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাংলাদেশ ব্যাংক যে মানি মার্কেটের যে পলিসি নেয়, বা আপনারা জানেন যে ব্যাংক অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে একটা প্রাতিষ্ঠানিক বিনিয়োগের একটা বড় পরিমাণ আছে, ওখানে কিছু পরিবর্তন করে মার্চেন্ট ব্যাংকগুলা বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যেন বাজারে আরো বেশি পার্টিসিপেট করতে পারে, এরকম কিছু রিফর্ম করতে হবে। কারণ ওখানে এতগুলো পলিসির মাধ্যমে ওনাদের কিন্তু ইনভেস্টেবল ফান্ড খুবই কমে যায়, এবং তারা কিন্তু বাজারে ওই রকম একটা ভালো রোল প্লে করতে পারে না। আর আইসিবি কে যেটা করতে হবে, তার শুধু তার পিএনএল এর দিকে না তাকিয়ে, তাকে যে কারণে সৃষ্টি করা হয়েছে তার অবজেক্টিভ, আইসিবির অবজেক্টিভ কিন্তু শুধুমাত্র প্রফিট আর্ন করা না, তাকে গঠনই করা হচ্ছে পুঁজিবাজারে একটা গঠনমূলক ভূমিকা পালন করে পুঁজিবাজারকে একটা লেভেলে পৌঁছে দেয়া। এবং আইসিবি কিন্তু টাকাটা, এই যে সাপোর্ট যেটা পাচ্ছে গভর্নমেন্টের কাছ থেকে পাচ্ছে, দেখুন যে টাকাটা ঋণ খেলাপির জন্য ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ সরকার ভর্তুকি দিচ্ছে মূলধনী ঘাটতি মেটাতে,
তার যদি আপনার 25%ও যদি ক্যাপিটাল মার্কেটে ইনসেন্টিভ আকারে দেয়, তাহলে কিন্তু বাংলাদেশের শুধুমাত্র ক্যাপিটাল মার্কেট না, টোটাল ইকোনমি কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং সাস্টেনেবল হবে। এরকম কিছু ব্যবস্থা কিন্তু নিতে হবে বলে আমার কাছে মনে হয়। জি, মাহমুদ হোসেন, সাইদুর রহমান, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে টালিখাতায় আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।